ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আমরা ক্লাস 10-এর অজৈব রসায়ন এই চ্যাপ্টার আমরা পড়ছিলাম। আমাদের এই চ্যাপ্টার থেকে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। একটা ক্লাসে আমি পড়াইছি, যেটা প্রথম ক্লাসে পড়ানো হয়েছে, যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাসকে আমরা কি করে প্রস্তুত করতে পারি, এবং সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম অ্যামোনিয়া গ্যাসের শুষ্ককরণ সম্পর্কে, যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য আমরা কেন গাঢ় সালফিউরিক অ্যাসিডকেই ব্যবহার করি। এই দুটো ক্লাস আমি এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওই দুটো ক্লাস দেখে নিয়েই তাহলে এই ক্লাস দেখবে, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবে। এবং আজকে আমাদের মেন ক্লাস হবে যে আমরা অ্যামোনিয়া গ্যাস যে প্রস্তুত করলাম তার ভৌত ধর্ম সম্পর্কে আজকে পড়বো আমরা। এবার ভৌত ধর্ম, যে কোনো না গ্যাস বা অ্যাসিডের আমরা দুই প্রকার ধর্ম পড়ি, একটা বলে ভৌত এবং সেকেন্ড বলে রাসায়নিক ধর্ম। এবার ভৌত ধর্ম মানে ফিজিক্যাল প্রপার্টিস বলতে কি বোঝায়? ভৌত ধর্ম বলতে বোঝায় যে এমন সব ধর্ম, যে ধর্মগুলো মানে সেই গ্যাস বা সেই অ্যাসিডকে আমরা দেখে, তার বর্ণ, তার গন্ধ, তার টেক্সচার, তার স্বাদ, হ্যাঁ ইত্যাদি দেখে নিয়েই আমরাও ধর্ম বলতে পারি। তো অ্যাকচুয়ালি ভৌত ধর্ম বলতে বোঝায় যে ওর ফিজিক্যাল প্রপার্টিস বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি ওই অ্যাসিড বা ওই গ্যাসের শুধু বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি দেখেই আমরা ওর সম্বন্ধে কী কী জানতে পারি। তাহলে এগুলোই আজকে পড়ব যে অ্যামোনিয়ার ভৌত ধর্মে। প্রথম বলি যে অ্যামোনিয়া এর সংকেত হয় NH3। অ্যামোনিয়ার সংকেত হয় NH3 এবং অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার কে করেছিলেন বলেছিলাম যে 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি করেছিলেন, এবং এই গ্যাস হলো ক্ষারীয়ধর্মী। ফলে বিজ্ঞানী প্রিস্টলি এই গ্যাসের নাম দিয়েছিলেন অ্যালকালাইন এয়ার বা ক্ষারীয় বায়ু, এবং পরবর্তীকালে এই সংকেত এবং নামকরণ করলেন বিজ্ঞানী ডেভি। হলো এবার এই যে অ্যামোনিয়া গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাসের প্রথম ভৌত ধর্ম কি হয়? যে এই অ্যামোনিয়া গ্যাস হয় অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন। বর্ণহীন মানে কোনো কালার নাই। যদি আমাদের সামনে যদি অ্যামোনিয়া গ্যাস ঘুরে বেড়ায় না, আমি চোখে দেখতে পাবো না, শুধুমাত্র ওর তীব্র একটা ঝাঁঝালো স্মেল আছে, সেই তীব্র ঝাঁঝালো গন্ধটা আমার নাকে আসবে, এবং সেই গন্ধ নিয়েই সেই নাকে সেই গন্ধ থেকেই আমরা বুঝবো যে আশেপাশে অ্যামোনিয়া গ্যাস আছে। তাহলে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে বর্ণহীন এবং তীব্র ঝাঁঝালো, গন্ধযুক্ত গ্যাস। তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। এবং এই গ্যাসের অ্যামোনিয়ার স্বাদ হয় কষাটে। কষাটে মানে কি? দেখবে যে কাঁচা পেয়ারা, মানে যে পেয়ারাটা সম্পূর্ণ পোক্ত হয়নি, ছোট্ট ছোট পেয়ারা আছে, ওই পেয়ারা বা আম, কাঁচা আম মানে যে আম এখনও পোক্ত হয়নি, ওই আম বা পেয়ারা খেলে না দেখবো মুখ কেমন হচ্ছে, না তো ঝাল, না তো নোনতা, না তো টক, কিছুই মনে হয় না। মানে ওই বিশেষ করে কাঁচা পেয়ারাগুলো খেলে দেখবো মনে হয় যে মুখটা কেমন যেন মানে একটা কেমন করছে, মানে এটা মানে কষ্টা করছে। তো অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়া গ্যাস এর স্বাদ হচ্ছে কষ্টা টাইপের। কেন কষ্টা? কারণ ক্লাস 9-এ তোমরা পড়েছ যে আরহেনিয়াসের মতবাদ অনুসারে অ্যাসিড এবং ক্ষারের তোমরা সংজ্ঞা পড়েছ, এবং তোমরা ওখানেই পড়েছ যে অ্যাসিড যারা হয় তারা স্বাদে হয় অম্ল বা টক, আর যারা হয় ক্ষার বা ক্ষারক এরা হয় স্বাদে হয় কষাটে। যেহেতু অ্যামোনিয়া কি ক্ষারধর্মী, সেই জন্যই ওর স্বাদ হচ্ছে কষাটে টাইপের। তাহলে অ্যামোনিয়া হলো বর্ণহীন এবং তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, এবং যার স্বাদ হচ্ছে কষাটে। এটা প্রথম ভৌত ধর্ম। সেকেন্ড কি? যে অ্যামোনিয়ার সংকেত থেকে আমরা বের করব ওর আণবিক ভর। অ্যামোনিয়া সংকেত কি? NH3। এবারে যে এই এনের হচ্ছে গ্রাম পারমাণবিক ভর কত হয়?
এন হয় 14 গ্রাম, এন হয় 14 গ্রাম প্লাস হাইড্রোজেন 1 হয় 1 গ্রাম পার মোল। তাহলে এই যে হাইড্রোজেন কটা আছে? 3টা আছে। তাহলে হাইড্রোজেন হয় 1 গ্রাম, তাহলে এরকম 3টা, তাহলে হবে 1 × 3, তাহলে কত হলো? 14 × 3 = 17, তাহলে 17 গ্রাম পার মোল, 17 গ্রাম পার মোল। এটা কি হলো? এটা হলো অ্যামোনিয়ার আণবিক ভর। তাহলে লিখব যে অ্যামোনিয়ার আণবিক ভর 17 গ্রাম প্রতি মোল পার মোল। এবার ক্লাস 10-এ একটা চ্যাপ্টার আছে রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনা চ্যাপ্টারে তোমরা পড়বে যে আণবিক ভর ইকুয়াল টু 2 × বাষ্প ঘনত্ব, 2 × বাষ্প ঘনত্ব। আণবিক ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে বলি, সমান 2 × বাষ্প ঘনত্বকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে বলি। তাহলে আণবিক ভর ইকুয়াল টু বাষ্প ঘনত্বের ডবল। তাহলে বাষ্প ঘনত্ব ক্যাপিটাল ডি ইকুয়াল টু হবে ভর তার আণবিক ভর বাই 2। তার মানে তাহলে আণবিক ভরের অর্ধেক, এটাই কি হয়? যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব। তার মানে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে এত। তাহলে অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব, তাহলে কত হবে? m/2, মানে 17/2, এটা হয় 8.5। কিন্তু এর কোনো একক হয় না। যেমন এই যে আণবিক ভরের একক লিখলাম গ্রাম পার মোল, কিন্তু বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, শুধু অনলি মান হয়। এবং কেন হয় সেটা তোমরা এই চ্যাপ্টারই পড়বে, যে আণবিক ভর ওর তো একক হলো, কিন্তু বাষ্প ঘনত্বের একক হয় না, শুধু অনলি মান। তাহলে অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17 গ্রাম পার মোল এবং অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব হয় 8.5। আর তো বায়ু, মানে এই যে আমাদের যে বায়ুমণ্ডল, যে ট্রোপোস্ফিয়ারে যে বায়ুটা আছে, এই যে বায়ুমণ্ডল, তাহলে বায়ুর আণবিক ভর কত হয়? প্রথম ক্লাসে বলেছিলাম বায়ুর আণবিক ভর হয় 28.8 গ্রাম পার মোল। তাহলে আমরা এই যে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার আণবিক ভর 17 গ্রাম পার মোল, কিন্তু বায়ুর আণবিক ভর হচ্ছে 28.8 গ্রাম প্রতি মোল। তাহলে অবশ্যই বায়ুর আণবিক ভরের থেকে অ্যামোনিয়ার আণবিক ভর কম। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু বায়ুর আণবিক ভরের থেকে অ্যামোনিয়ার আণবিক ভর কম, সেহেতু আমরা বলতে পারি যে বায়ুর চেয়ে অ্যামোনিয়া হালকা। সেই জন্য বলতে পারবো কি? বায়ুর চেয়ে অ্যামোনিয়া হালকা। বা এটা উল্টো করেও বলা যায় যে অ্যামোনিয়া গ্যাসের থেকে বায়ু ভারী। এবং এই কারণের জন্যই তো আমরা অ্যামোনিয়াকে গ্যাস পাত্রে বা গ্যাস জারে সংগ্রহ করি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। যে আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম যে পরীক্ষাগারে অ্যামোনিয়ার প্রস্তুতি করার সময় আমরা পরীক্ষাগারে সে গ্যাস পাত্রে অ্যামোনিয়াকে সংগ্রহ করি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। বায়ু নিচের দিকে বেরিয়ে যায় আর অ্যামোনিয়া জমা হয়। তাহলে যেহেতু বায়ুর আণবিক ভরের থেকে অ্যামোনিয়ার আণবিক ভর কম, ফলে বায়ুর থেকে অ্যামোনিয়া হালকা। থার্ড পয়েন্ট হচ্ছে দ্রাব্যতা। থার্ড পয়েন্ট হবে দ্রাব্যতা সম্পর্কে। দ্রাব্যতা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া জলে অতি মাত্রায় দ্রাব্য হয়। অ্যামোনিয়া জলে অতি মাত্রায় দ্রাব্য। অ্যামোনিয়া জলে অতি মাত্রায় দ্রাব্য, মানে খুব সলিউবল জলে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া জলে অতি মাত্রায় দ্রাব্য। এবং জানো কতটা পরিমাণ দ্রাব্য? কত পরিমাণ দ্রাব্য? প্রায় দেখা গেছে যে সাধারণ চাপ ও উষ্ণতায় সাধারণ চাপ
ও উষ্ণতায় 1 সিসি আয়তনের জলে 1 সিসি আয়তনের জলে প্রায় 1300 সিসি অ্যামোনিয়া, কি বললাম, যে সাধারণ চাপ ও উষ্ণতায় 1 সিসি আয়তনের জলে প্রায় 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হয়ে যায়। অ্যামোনিয়া দ্রবীভূত হয়। তাহলে ভাবো তাহলে কতটা পরিমাণ দ্রাব্য, যে অ্যামোনিয়া জলে অতি মাত্রায় দ্রাব্য, প্রচুর পরিমাণ দ্রবীভূত হয়ে যায়। কত? জাস্ট নর্মাল চাপ এবং টেম্পারেচারে 1 সিসি আয়তনের জলে প্রায় 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। এবং এখানে আমরা এই চাপ আর উষ্ণতা এই দুটো ওয়ার্ড আমরা কেন ব্যবহার করলাম? কারণ ক্লাস 9-এ দ্রবণ চ্যাপ্টারে তোমরা ছিল যে এই তরলে গ্যাসের দ্রাব্যতা নির্ভর করে তার চাপ এবং তাপমাত্রার উপরে। চাপ এবং তাপমাত্রার পরিবর্তন করলে এই তরলে এই গ্যাসের দ্রাব্যতা পরিবর্তন হয়। ওই জন্য আমি বললাম যে সাধারণ চাপ ও উষ্ণতায় 1 সিসি আয়তনের জলে প্রায় 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। এবং এই অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ ও হয় ক্ষারীয়, কে আর্হেনিয়াসের মতবাদ অনুসারে এটাকে অ্যামোনিয়া, ওর সঙ্গে জল মিশাবো H2O, তবে দেখা যাবে এখানে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4+ প্লাস OH মাইনাস। অর্থাৎ এটাকেই আমরা লিখতে পারি যে NH4OH। কে এটা? এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এটা হলো এক প্রকারের ক্ষারক এবং ক্ষার। কেন? ওই যে ক্লাস 9-এ ছিল যে আর্হেনিয়াসের মতবাদ অনুসারে যে আমরা ক্ষারক কাদের বলি, যে অ্যাকচুয়ালি যে যারা জলের সঙ্গে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে OH মাইনাস দান করে, ফলে এরাই হচ্ছে ক্ষারক হয়। তাহলে এই যে অ্যামোনিয়া যে ক্ষারক, তার এটাই হচ্ছে প্রমাণ। এটা আমাদের আর্হেনিয়াসের মতবাদ অনুসারে যে অ্যামোনিয়া আর জল মিশে যায়, ফলে এ ক্ষারক, মানে এ আবার ক্ষার। আবার যেহেতু মানে অ্যামোনিয়া এবং জল দ্রবীভূত হয়ে যায় খুব বেশি মাত্রায়, ফলে অ্যামোনিয়া কি ক্ষার। আবার এই অ্যামোনিয়ায় সেই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে শুধুমাত্র OH মাইনাসই দান করছে, ফলে অ্যামোনিয়া ক্ষারকও আবার। ফলে অ্যামোনিয়া কি ক্ষার এবং ক্ষারক। এবং আমি সেটা প্রথম থেকে বলে আসছি যে অ্যামোনিয়া কি ক্ষারধর্মী। কেন ক্ষারধর্মী? কারণ যে অ্যামোনিয়া আর জল মিশে গিয়ে অ্যানায়ন রূপে তৈরি কী করছে? শুধুমাত্র OH মাইনাস, এবং অ্যানায়ন এবং ক্যাটায়ন রূপে H+ ছাড়া দিচ্ছে অন্য ক্যাটায়ন। ক্লাস 9-এ তোমরা পড়েছো, ভেবে দেখো যে তোমরা জানো যে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে বা জলে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে H+ ছাড়া অন্য ক্যাটায়ন দিচ্ছে, এবং অ্যানায়ন রূপে শুধু OH মাইনাসই দিচ্ছে। এই জন্যই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী, এবং মৃদু ক্ষারধর্মী হওয়ার জন্যই এখানে কি দিয়েছি আমি? একটা উভমুখী চিহ্ন। এই উভমুখী চিহ্ন মানে কি বোঝায়? তাদেরই বিয়োজন যখন ওটা মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের বিয়োজন হবে। তাহলে আমরা কি বলতে পারি? যে যেহেতু অ্যামোনিয়ার জল বিয়োজিত হয়ে মিশে OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, সেহেতু আমরা লিখতে পারি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী। তার কারণ বললাম, বুঝতে পারলে? কারণ জলের সঙ্গে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দান করছে। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী হয়? মৃদু ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়ার জলে অতিমাত্রায় দ্রাব্য হয়, এবং যেহেতু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু ক্ষারধর্মী, ফলে ইহা বা এটি কি করে? লাল লিটমাসকে নীল করে। কেন? ওই যে লাল লিটমাস নীল করা মানে কি? ওটা ক্ষার। তাহলে আমরা কি বললাম? 1, 2, 3 আমরা 3টা বললাম। এবার হবে 4 নাম্বার।
এবার হবে 4 নাম্বার। তাহলে সব বুঝে বুঝে খাতায় নোট করবে এবং রিভিশন দিতে হবে। কিন্তু রিভিশন না দিলে, প্র্যাকটিস না করলে সহজে কিন্তু মনে থাকবে না। এগুলো বারবার দেখতে হবে, বারবার ভাবতে হবে, রিভিশন করতে হবে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যে যত প্র্যাকটিস করবে তার তত বেশি ভালো হবে, পারফেক্ট। পরীক্ষাতেও সহজে মনে চলে আসবে, সহজে ভাবতে হবে না, লিখতে গেলে কাটাকুটি হবে না, লেখার কোনো বিকল্পই নাই। এবার 4 নাম্বার। 4 হবে অ্যামোনিয়ার গলনাঙ্ক, তার মেল্টিং পয়েন্ট। গলনাঙ্ক হয় -77.7 ডিগ্রি সেলসিয়াস। মানে ও এই তাপমাত্রায় গলতে স্টার্ট করে। এমনকি এই তাপমাত্রাতেও দেখা যায় যে অ্যামোনিয়া সাদা কঠিন কেলাসাকার থাকে। মানে একবারে বরফের মতন সাদা কঠিন কেলাসাকার। মানে এই -77.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া থাকে কেমন? সাদা কঠিন কেলাসাকার। এবং হ্যাঁ, এরপর থেকে তাপমাত্রা বাড়ালে ও আস্তে আস্তে গলবে, গ্যাস হবে। এবং এই অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক, তার বয়লিং পয়েন্ট কত হয়? -33.4 ডিগ্রি সেলসিয়াস। মানে দেখো যে এর স্ফুটনাঙ্কটাও কতটা কম, মাইনাস মাত্র। তাহলে এর স্ফুটনাঙ্ক কতটা কম, মানে এই তাপমাত্রাতে ও বাষ্প হয়ে যায়, এতটা কম। তাহলে হলো গলনাঙ্ক এবং সঙ্গে হলো স্ফুটনাঙ্ক হলো। এবার আমরা পড়ব খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। খুব ইম্পর্টেন্ট জিনিস, লাইকার অ্যামোনিয়া। এটা পরীক্ষাতে আসে। 5 কী হবে? 5 হবে লাইকার অ্যামোনিয়া। 5 হবে লাইকার অ্যামোনিয়া। কি সেটা? লাইকার অ্যামোনিয়া বলতে বোঝায় যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট বা আপেক্ষিক ঘনত্ব বিশিষ্ট, একই জিনিস। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাসের সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। লাইকার অ্যামোনিয়া বলে। কি বললাম? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাসের সম্পৃক্ত কেমন দ্রবণ? জলীয় দ্রবণ। কেমন দ্রবণ? জলীয় দ্রবণ, যেখানে জল মিশে আছে। এবং বলে দিই যে লাইকার অ্যামোনিয়া বোতলে উচ্চ চাপে 35% অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত থাকে। এটাও লিখতে হবে ওর সঙ্গে পরীক্ষাতে আসলে।
যে লাইকার অ্যামোনিয়া বোতলে উচ্চ চাপে 35% অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত থাকে। এই 35%, এই যে 35% অ্যামোনিয়া গ্যাস, এই কথার কি অর্থ? 35% অ্যামোনিয়া গ্যাস বলতে বোঝায় যে ভর হিসেবে, মানে ভর হিসাবে 35% অ্যামোনিয়া গ্যাস আছে, আর প্লাস 65% এই যে কে আছে, জলীয় দ্রবণ, মানে 65% জল আছে। তাহলে অ্যাকচুয়ালি এই 35% অ্যামোনিয়া গ্যাস, এই কথার অর্থ হচ্ছে যে ভর হিসাবে 35% অ্যামোনিয়া গ্যাস, এবং তাহলে বাকি কি, সেই ভর হিসাবে 65% জল মিশে আছে, মানে 65% জল এবং 35% অ্যামোনিয়া, এই টোটালটা মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের 100% অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ, এবং যার আপেক্ষিক গুরুত্ব 0.88, এবং দেখো যেটাও জলের থেকে কিন্তু কম, মানে ও জলের থেকে হালকা। এবার এবার বলো তো যে লাইকার অ্যামোনিয়া এ কি ক্ষার ধর্ম প্রদর্শন করবে? লাইকার অ্যামোনিয়া এ কি ক্ষার ধর্ম প্রদর্শন করবে? অবশ্যই করবে। এই যে আমার দেখানো আছে যে অ্যামোনিয়া আর জল যদি মিশে যায় তাহলেই ও অ্যানায়ন রূপে OH- আয়ন প্রদান করে, ফলে লাইকার অ্যামোনিয়া ক্ষার ধর্ম প্রদর্শন করে। তাহলে আমরা কি বলবো যে লাইকার অ্যামোনিয়া ক্ষারীয় বা ক্ষারধর্মী। লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী। যদি প্রশ্ন আসে যে লাইকার অ্যামোনিয়া কেন ক্ষারধর্মী, তোমাকে বলতে হবে যে লাইকার অ্যামোনিয়া হলো যে 35% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, এবং যার আপেক্ষিক গুরুত্ব 0.88। যেহেতু লাইকার অ্যামোনিয়ার মধ্যে জল মিশে আছে, ফলে অ্যামোনিয়া আর জলের মিশ্রণে আমরা অ্যানায়ন রূপে OH- আয়ন পাচ্ছি, এবং লাইকার অ্যামোনিয়া লাল লিটমাসকে নীল করে দিবে। লাইকার অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া এবং জল মিশে আছে, তাহলে অ্যামোনিয়া জলের মিশ্রণে কি করবে, ও OH- আয়ন দান করবে, এবং এই লাইকার অ্যামোনিয়া লাল লিটমাসকে নীল করবে, ফলে লাইকার অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী হয়। এবার এই লাইকার অ্যামোনিয়াকে আমরা কোথায় ব্যবহার করি? তাহলে বলো, এটা বুঝতে পারলে তো যে লাইকার অ্যামোনিয়া কেন ক্ষারধর্মী হচ্ছে? কারণ আরহেনিয়াসের মতানুসারে যে যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে অ্যানায়ন রূপে OH- আয়ন দান করে, ওরাই ক্ষার ধর্ম প্রদর্শন করে। এবং লাইকার অ্যামোনিয়ার মধ্যে কি আছে, জল আছে, ফলে আমি এটাকে বক্স করলাম যে লাইকার অ্যামোনিয়ার মধ্যে জল আছে। জল আর অ্যামোনিয়ার মিশ্রণে কী হয়, লাইকার অ্যামোনিয়া, কিন্তু এমন হবে যাতে ওর আপেক্ষিক গুরুত্ব হবে 0.88। ফলে যেহেতু জল আছে বা জলেও বিয়োজিত হয়ে যায়, OH- আয়ন উৎপন্ন করে, ফলে লাইকার অ্যামোনিয়া, এবং এছাড়াও লাইকার অ্যামোনিয়া ও লাল লিটমাসকে নীল করে দেয়, ফলে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী। এবার এই লাইকার অ্যামোনিয়ার ব্যবহার কোথায়? এবার হবে লাইকার অ্যামোনিয়ার ব্যবহার, একে কোথায় ব্যবহার করি? লাইকার অ্যামোনিয়ার ব্যবহার আমরা কোথায় ব্যবহার করি? প্রথম তো এই লাইকার অ্যামোনিয়া ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে, চাষাবাদ করার ক্ষেত্রে। প্রথম লাইকার অ্যামোনিয়া ব্যবহার করা হয় কৃষিক্ষেত্রে সার হিসেবে। কৃষিক্ষেত্রে সার হিসেবে লাইকার অ্যামোনিয়া ব্যবহার করা হয়। মানে এমন না যে ডিরেক্ট দিয়ে দেয় লাইকার অ্যামোনিয়া, এরকম না। মানে এই লাইকার অ্যামোনিয়া সঙ্গে বিভিন্ন আরও অনেক উপাদান মিশিয়ে মানে বিভিন্ন ফার্টিলাইজার, বিভিন্ন সার তৈরি করা হয়।
ওই অ্যামোনিয়াম টাইপের সার তৈরি করা হয়। ওই জন্য আমরা বললাম যে লাইকার অ্যামোনিয়াকে সেই সার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওই জন্যই ওই কৃষিক্ষেত্রে আমরা সার হিসাবে ব্যবহার করি লাইকার অ্যামোনিয়া। সেকেন্ড এই লাইকার অ্যামোনিয়াকে ব্যবহার করি হচ্ছে রাসায়নিক মানে অ্যাকচুয়ালি কলকারখানায়, হ্যাঁ, যে কলকারখানায় শিল্প ক্ষেত্রে অ্যাসিডকে ব্যালেন্স করার জন্য। কেন? এ তো ক্ষারধর্মী না, এই যে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী, ফলে না আমরা কলকারখানায় শিল্পক্ষেত্রে অ্যাসিড প্রশমিত করার জন্য, মানে অ্যাসিডকে আমরা ব্যালেন্স করব, অ্যাসিড প্রশমিত করতে লাইকার অ্যামোনিয়া ব্যবহার করা হয়। সব নোট করবে, রিভিশন দেবে, লিখবে। এবং থার্ড হচ্ছে গ্রিজ। দেখেছো গ্রিজ? ওই বিভিন্ন দেখবা ওই বাইকের দোকানে গ্রিজ পাওয়া যায়, মানে একটা পিচ্ছিলকারক পদার্থ গ্রিজ। ঠিক ওই জেলিও ঠিক না, মোমো না, মানে একটু হলদে টাইপের গ্রিজ পাওয়া যায়। সেই গ্রিজ এবং সঙ্গে এই লাইকার অ্যামোনিয়া মিশিয়ে আমরা বিভিন্ন কাঁচ বা মেঝেকে না পরিষ্কার করতে ইউজ করা হয়। কারণ লাইকার অ্যামোনিয়ার সঙ্গে না এই গ্রিজ খুব দ্রাব্য, ফলে কি বলবো যে গ্রিজের সঙ্গে লাইকার অ্যামোনিয়া মিশিয়ে মেঝে, তারপর কাঁচ ইত্যাদি পরিষ্কার করা হয়, তাহলে এই তিনটা হলো আমাদের লাইকার অ্যামোনিয়ার ব্যবহার। লাইকার অ্যামোনিয়া কি, এটাও আসে পরীক্ষায়, এটা লিখতে হবে যে লাইকার অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী। আমি বারবার বলছি, কারণ লাইকার অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়া এবং জল মিশে আছে, ফলে অ্যামোনিয়া এবং জল এরা মিশে গিয়ে ওরা বিয়োজিত হয়ে OH- আয়ন প্রদান করে এবং লাইকার অ্যামোনিয়া লাল লিটমাসকে নীল করে, ফলে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী। এটার ব্যবহার। এবার আমরা কি বলবো? তরল অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া আলাদা আর তরল অ্যামোনিয়া কিন্তু আলাদা, এবং দুটোর ব্যবহারও আলাদা কিন্তু, ফলে কিন্তু গুলিয়ে ফেলবে না। লাইকার অ্যামোনিয়া পড়ালাম, এবার পড়াবো তরল অ্যামোনিয়া, এবং দুটো কিন্তু জিনিস আলাদা, অনেক পার্থক্য। দেখো এবার হবে তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া এটাও আসে পরীক্ষায়। তরল অ্যামোনিয়া ব্যাপারটা কি? এটা হয় 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6 atm চাপে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6 atm চাপে
অ্যামোনিয়া গ্যাসকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে কি বললাম 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6 atm চাপে অ্যামোনিয়া গ্যাসকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন, মানে সেই জলের মতন বর্ণহীন তরলে পরিণত হয়, বর্ণহীন তরলে পরিণত হয়, কমা একেই তরল অ্যামোনিয়া বলে, একেই তরল অ্যামোনিয়া বলে। দেখো তো এই তরল অ্যামোনিয়ার মধ্যে কোনো জল আছে কি? এই তরল অ্যামোনিয়াতে জল নেই, দেখো তো জল কি আছে, যে আমরা কি জল দিয়েছি? কি লেখা আছে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 6 atm চাপে অ্যামোনিয়া গ্যাসকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে, এই যে আগে ঠান্ডা করলাম তারপর চাপ প্রয়োগ করলাম, তাহলে ওই অ্যামোনিয়া গ্যাসটাই ওরা সংকুচিত হয়ে যায়, ফলে সে সংনমিত হয়ে বর্ণহীন তরলে পরিণত হয়। মানে আমরা কিন্তু জল মিশিয়ে কিন্তু তরল করিনি অ্যামোনিয়াকে। যে কি হয় একটু বলি আমি, যে তোমরা জানো গ্যাস, গ্যাস যে অণুগুলো হয়, যে গ্যাস মলিকুলসগুলো হয়, হ্যাঁ, এদের আণবিক যে ব্যবধান অনেক বেশি হয়। এই গ্যাসের কণাগুলোর মধ্যে এই আণবিক যে ব্যবধানটা অনেক বেশি হয়, ফলে গ্যাস সহজেই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এবার ওই গ্যাসের যদি আমরা টেম্পারেচার যদি কমিয়ে দিই, তাপমাত্রা কমলে কী হবে? এই গ্যাস কণাগুলোর শক্তি কমবে, ফলে ওদের গতিশক্তি কমবে, ফলে গ্যাস কণাগুলো ওদের শক্তি কমার জন্য এবার ওই গ্যাস কণাগুলো কাছাকাছি আসবে, এবং যখনই কাছাকাছি আসবে তার মানে কি ওদের মধ্যে একটা সে আণবিক ব্যবধানটা কমে যাবে। আবার তার উপরে আমরা 6 atm আমরা চাপ প্রয়োগ করছি, ফলে এখানে দুটো এফেক্ট ঘটছে, যে এখানে কিন্তু কোনো তরল নাই, এখানে কিন্তু কোনো জল নাই, মানে আগে অ্যামোনিয়া গ্যাসই ছিল, ওদের মধ্যে ব্যবধানটা অনেক বেশি ছিল, ফলে আকর্ষণ কম ছিল। এবার ওদের আগে তাপমাত্রা কমানো হলো, কমিয়ে ওই গ্যাসগুলোকে সংনমিত করা হলো, ওরা কাছাকাছি আসলো, ফলে আণবিক আকর্ষণ বলটা সামান্য বাড়লো। আবার ওকে চাপ প্রয়োগ করলে কী হবে? ওই গ্যাস কণাগুলোর মধ্যে ব্যবধান আরও কমে যাবে, এবং আরও কমে যাওয়ার জন্য ওরা এবার আণবিক আকর্ষণ বলটা বেড়ে যাবে, এবং তখনই ওরা গ্যাস থেকে তাদের নেক্সট যে অবস্থা ও তরল হয়ে যাবে। যে এমন না যে আমরা কিন্তু যে অ্যামোনিয়াতে জল দিচ্ছি, জল না, কিন্তু মানে অ্যামোনিয়া গ্যাসটাই আছে, ওই গ্যাস কণাগুলোকেই আমরা উষ্ণতা কমিয়ে এবং চাপ বাড়িয়ে কণাগুলোর মধ্যে পারস্পরিক ব্যবধানটাকে হ্রাস করে, তাহলে যদি কণার মধ্যে যদি এই ব্যবধানটা কমে যায়, তাহলে ওদের মধ্যে আকর্ষণ বল বাড়বে, এবং ওই আকর্ষণ বল কি বেড়ে যাওয়ার জন্য ওরা ঘনীভূত হয়ে যাবে, এবং ঘনীভূত হওয়ার জন্য ওই গ্যাস কণাগুলোই হয়ে যায় তরলে। যেমন তোমরা সবাই জানো এলপিজি যাকে বলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দেখো গ্যাস কিন্তু ওটাই কীভাবে আছে? ও তরল আকারে আছে। কি আছে? পেট্রোলিয়াম গ্যাসটা আছে। তার মানে এমন কি যে পেট্রোলিয়াম গ্যাসের যে সিলিন্ডার আছে, যে এলপিজি গ্যাসের যে সিলিন্ডার, ওর মধ্যে কি জল ভরা আছে? জল আর কি গ্যাস আছে? না, যে এলপিজি সিলিন্ডারের মধ্যে গ্যাসই আছে, কিন্তু উচ্চ চাপে আছে। ফলে দেখবা যে বিভিন্ন হয় গ্যাস লাইটারগুলো, হ্যাঁ, ওই গ্যাস লাইটার ওর মধ্যে কি জল আছে? গ্যাস লাইটারের মধ্যে গ্যাসই আছে, কিন্তু ওখানে উচ্চ চাপে থাকে প্রবেশ করানো, এবং গ্যাস কণাগুলোকে যদি উচ্চ চাপ দিই, যদি তাপমাত্রা কমিয়ে দিই, ফলে গ্যাস কণাগুলোর মধ্যে আণবিক ব্যবধানটা কমে যাবে, ফলে ওদের মধ্যে আকর্ষণ বলটা বেড়ে যাবে, ফলে ওরা ঘনীভূত হয়ে তরল হয়ে যাবে।
তাহলে অর্থাৎ এই এলপিজি যে গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর মধ্যে এলপিজি গ্যাসই আছে, কিন্তু উচ্চ চাপে ভরার জন্য সেই গ্যাসগুলো তরল হয়ে আছে। ঠিক এভাবেই যে অ্যামোনিয়া গ্যাসও কিন্তু গ্যাসই আর গ্যাস আছে, শুধু ওকে তাপমাত্রা কমিয়ে এবং চাপ বাড়িয়ে কণাগুলোর মধ্যে আণবিক ব্যবধানটাকে কমিয়ে আকর্ষণ বলটাকে বাড়িয়ে ওদেরকে ঘনীভূত করে তরল করা হয়েছে। তাহলে লাইকার অ্যামোনিয়াতে জল আছে, কিন্তু তরল অ্যামোনিয়াতে জল নেই। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে তরল অ্যামোনিয়াতে জল নেই। এই জন্য তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়, ক্ষারধর্মী নয়। তাহলে কেন নয়? কিন্তু লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী কেন? কারণ লাইকার অ্যামোনিয়াতে জল আছে এবং জলের জন্য ওরা বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন দান করছে, ফলে লাইকার অ্যামোনিয়া লাল লিটমাসকে নীল করতে পারছে। কিন্তু তরল অ্যামোনিয়াতে কোনো জল নাই, ওকে চাপ এবং তাপমাত্রা কমিয়ে, চাপ বাড়িয়ে এবং তাপমাত্রা কমিয়ে ওই গ্যাসকেই তরল করেছি, কোনো জল নেই। সেই জন্য এরা জলীয় দ্রবণে বিয়োজন হতে পারে না, জল নাই তো, ফলে এরা বিয়োজিত হতে পারে না, ফলে OH মাইনাস দান করতে পারে না, ফলে লাল লিটমাসকে নীল করতে পারে না, ফলে ক্ষার ধর্ম প্রদর্শন করে না। এটা কিন্তু দুটোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্থক্য। লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে এটা হলো মেন পার্থক্য, যে লাইকার অ্যামোনিয়াতে জল আছে, লাইকার অ্যামোনিয়া ক্ষার ধর্ম প্রদর্শন করে লাল লিটমাসকে নীল করে, কিন্তু তরল অ্যামোনিয়াতে কোনো জল নেই, ফলে ও ক্ষার ধর্ম প্রদর্শন করে না এবং লাল লিটমাসকে নীল করতে পারে না। হলো, তাই লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়া দুটো কখনোই একই জিনিস না, এর মধ্যে বিস্তর পার্থক্য আছে। এবং মনে রাখবে, যেহেতু তরল অ্যামোনিয়াতে জল নেই, শুধু অ্যামোনিয়াই, তাহলে কি বলবো? তাহলে বলবো যে তরল অ্যামোনিয়াতে 100% বিশুদ্ধ অ্যামোনিয়া আছে। তাহলে 100% বিশুদ্ধ অ্যামোনিয়া আছে কোথায়? তরল অ্যামোনিয়াতে। তাহলে তরল অ্যামোনিয়াতে 100% বিশুদ্ধ অ্যামোনিয়া আছে বা পাওয়া যায়। কিন্তু বলতো লাইকার অ্যামোনিয়াতে আছে কি? কারণ লাইকার অ্যামোনিয়ার মধ্যে 65% কে আছে? অ্যামোনিয়া গ্যাস। আর বাকি 65% কে আছে? জল। আর 35% কে আছে? অ্যামোনিয়া গ্যাস। তাহলে লাইকার অ্যামোনিয়া কিন্তু বিশুদ্ধ অ্যামোনিয়া না, ওখানে জল মিশে আছে। কিন্তু তরল অ্যামোনিয়া 100% বিশুদ্ধ, ওখানে শুধু অ্যামোনিয়াটাই আছে, শুধু তরল আকারে আছে। হলো, এবার হচ্ছে এই তরল অ্যামোনিয়ার ব্যবহার। এবার হবে এই তরল অ্যামোনিয়ার ব্যবহার। ব্যবহার কি হয়? প্রথম, যেহেতু এখানে জল নেই, তাই এই তরল অ্যামোনিয়াকে অজলীয় দ্রাবক রূপে ব্যবহার করা হয়। জল নাই তো, ফলে ও তরল, ফলে একে আমরা ইউজ করি কেমন দ্রাবক? জল ছাড়া অন্য দ্রাবক, অজলীয় ব্যবহার করা হয়। কেমন দ্রাবক? অজলীয়, জল নাই। সেকেন্ড হচ্ছে তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিন তাপের মান, ল্যাটেন্ট হিট, তোমরা ছোটো ক্লাস থেকে পড়ে আসছো, 9-এও ছিল। তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিন তাপের মান অনেক বেশি, তাই
তাই তরল অ্যামোনিয়াকে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। কোথায়? যেমন রেফ্রিজারেটর মানে ফ্রিজে, রেফ্রিজারেটর, সঙ্গে কোল্ড স্টোরেজ, কি বলে হিমঘর, কোল্ড স্টোরেজ, তারপর বরফ তৈরির কারখানায় তৈরি করা হয়। কেন অ্যাকচুয়ালি এটা একটা মানে বলে দিই যে তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিন তাপের মান অনেক বেশি। আচ্ছা, তা লিন তাপের মান অনেক বেশি মানে কি বোঝায়? যে এই তরল অ্যামোনিয়া ও নিজে মানে কোন একটা স্থান থেকে বাষ্পায়িত হওয়ার জন্য, যেহেতু লিন তাপের মান অনেক বেশি, তাহলে ওই স্থান থেকে বাষ্পায়িত হওয়ার জন্য ও প্রচুর তাপ শোষণ করে নেবে। ফলে ওই স্থান থেকে প্রচুর পরিমাণ তাপ শোষণ করে নিয়ে ও তারপর বাষ্পায়িত হবে। মানে এ তো বাষ্প হবেই, কারণ এ তো গ্যাস, ও সহজে বাষ্প হয়ে যাবে। এবং তুমি দেখলে যে এর স্ফুটনাঙ্ক কতটা কম। এর স্ফুটনাঙ্ক -33.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর স্ফুটনাঙ্ক কতটা কম। ফলে এই অ্যামোনিয়া সে বাষ্পায়িত হওয়ার জন্য ও আশেপাশের পরিবেশ থেকে প্রচুর পরিমাণ তাপ শোষণ করবে। ফলে ওই আশেপাশের পরিবেশের তাপমাত্রাকে কমিয়ে দিবে। আর আমাদের এটাই তো দরকার না, যে ফ্রিজ বা কোল্ড স্টোরেজ বা বরফ কারখানা কি দরকার, যাতে যে কোল্ড স্টোরেজ বা ফ্রিজ হবে এমন একটা স্থান যেখানে তার সহজেই সেই স্থানটা ঠান্ডা হয়ে যায়। তাহলে তরল অ্যামোনিয়ার বাষ্পীভবনের লিন তাপের মান অনেক বেশি। ফলে তরল অ্যামোনিয়া কোনো স্থান থেকে বাষ্পায়িত হওয়ার জন্য ওই স্থান থেকে প্রচুর তাপ শোষণ করে তারপর বাষ্পায়িত হয়। ফলে ওই স্থানে তাপমাত্রাকে অনেক পরিমাণ কমিয়ে দেয়। ফলে কি জায়গাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্যই আমরা তরল অ্যামোনিয়াকে ব্যবহার করি হিমায়ক রূপে, মানে ঠান্ডাকারক পদার্থ রূপে। কোথায়? সেটা ফ্রিজে বা কোল্ড স্টোরেজে বা বরফ কারখানায়। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট যে তরল অ্যামোনিয়াকে ব্যবহার করি প্রথম অজলীয় দ্রাবক রূপে এবং সেকেন্ড হিমায়ক রূপে। আর এখান থেকে আর দুটো আছে কোশ্চেন, সেই দুটো কোশ্চেন আমি আলোচনা করছি। অ্যামোনিয়ার এই ভৌত ধর্মের মধ্যেই আর দুটো প্রশ্ন আছে বোধমূলক। এই প্রথম কোশ্চেন হচ্ছে, এটাও আসে পরীক্ষায়, যে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করে নেওয়া উচিত কেন? যেমন তোমরা দেখবে যে বিভিন্ন স্প্রাইট বা সোডা ওয়াটার, এদের বোতলের ছিপি খুললেই কি দেখা যায়, যে ওই ভিতর থেকে সেই CO2 গ্যাসটা সশব্দে বাইরে বেরিয়ে আসে, তাই তো? এবং এর কারণ তোমরা ক্লাস 9-এ পড়েছিলে দ্রবণ চ্যাপ্টারে, যে উচ্চ চাপে তরলে গ্যাস অতিমাত্রায় দ্রাব্য হয়। আমি দেখালাম লাইকার অ্যামোনিয়াতে, এবং তাই আছে, তাই তো? যে তোমরা পড়েছো ক্লাস 10-এ সেই হেনরির সূত্র অনুসারে, যে কোনো একটা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা চাপ বাড়ালে বাড়ে। তাহলে আমরা না কী করি, এই লাইকার অ্যামোনিয়া বোতলে উচ্চ চাপে এক্সেস পরিমাণ অ্যামোনিয়া গ্যাসকে জলে দ্রাব্য মানে জলের মধ্যে মেশানো থাকে। কেন? ওই যে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে। ফলে এই লাইকার অ্যামোনিয়া বোতলে উচ্চ চাপে এক্সেসিভ পরিমাণ অ্যামোনিয়া গ্যাসকে দ্রবীভূত করা থাকে। এবার আমি যখনই ছিপি খুললাম, তাহলে ছিপি খুললে কী হবে, চাপ কমলো, এবং চাপ কমলে কী হবে, সেই তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যাবে হেনরির সূত্র অনুসারে। মানে যখনই চাপ কমালাম, ফলে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে গেল। ফলে কি, এখন ওই সেম তরলের মধ্যেই এখন অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ কম লাগবে। ফলে যেটা এক্সেসিভ ছিল জমা মানে মিশানো ছিল, ওটা না
মানে একবারে সশব্দে তীব্র বেগে বাইরের ছিটে বেরিয়ে আসবে। এবং যদি ওটা মানে চোখে নাকে মুখে পড়ে না, তবে সেই চোখটাও কিন্তু নষ্ট হতে পারে সারা জীবনের জন্য। নাকে পড়লে ফুসফুসে গেলে মানুষ হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। সেই জন্য কী করা হয়, ঠান্ডা করতে হয়। কেন ঠান্ডা করলে কী হবে, যে এটাও তোমরা পড়েছো যে তাপমাত্রা কমালে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায় এবং তাপমাত্রা বাড়ালে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। কোথায় দেখবে, দেখবে যে একটা ছোট পাত্রের মধ্যে জল নিয়ে তুমি ওকে গরম করো, দেখবে যে ওই জলের ভিতর থেকে দেখবে যে এরকম একটা ছোট পাত্রের মধ্যে জল নিয়ে তুমি জলকে গরম করছো, দেখবে যে এরকম কিছু গোল 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 কিছু হয়ে যায় না, বুদবুদ বুদবুদ। এরকম বুদবুদ কেন হয়, তবে যত জল গরম করবে তত বুদবুদ সংখ্যা বাড়াচ্ছে, মানে আরও বেশি বাড়ছে। কেন হয়, কারণ যখন জলকে আমরা গরম করব তখন জলের গ্যাসের দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, ফলে জলের মধ্যে যেসব গ্যাসগুলো দ্রবীভূত ছিল সেই সব গ্যাস দ্রাব্যতা কমে যাওয়ার জন্য সেই সব গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসছে। ফলে তাপমাত্রা বাড়লে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যায় এবং তাপমাত্রা কমালে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়। ফলে ওই সেই লাইকার অ্যামোনিয়া বোতলকে যদি আমরা ঠান্ডা করি, তা ঠান্ডা করলে কী হবে, সেই তরলে গ্যাসের দ্রাব্যতাটা কমে যাবে, বেড়ে যাবে। তাহলে যখনই আমি লাইকার অ্যামোনিয়া বোতলকে ঠান্ডা করব তখন ওর মধ্যে তরলে গ্যাসের দ্রাব্যতাটা বেড়ে যাবে। ফলে মানে দ্রাব্যতা বেড়ে গেল মানে কি, তাহলে এখন ও আরও দ্রবীভূত করাবে, মানে এক্সেসটা তো বার হবেই না, ও আরও নিবে এবং সেই অবস্থা দ্রবণ হয়ে যাবে অসম্পৃক্ত, মানে ও আরও নিবে। মানে যদি আমরা ঠান্ডা করি, তা ঠান্ডা করলে কী হবে, তরলে গ্যাসের দ্রাব্যতাটা বেড়ে যাবে। ফলে এখন এক্সেসকে তো দূর করা তো মানে বের করা তো পরের কথা, ও আরও নিবে, সেই অবস্থায় ওই দ্রবণ হয়ে যাবে অসম্পৃক্ত হয়ে যাবে। ফলে সেই সময় যদি ছিপি খুলি তাহলে ওই এক্সেসটা বার হতে পারবে না। এটাই লেখা আছে যে লাইকার অ্যামোনিয়া বোতলে উচ্চ চাপে অতিরিক্ত পরিমাণ গ্যাস জলে দ্রবীভূত থাকে, কারণ চাপ বাড়লে তরলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়, ফলে এক্সেসিভ অ্যামোনিয়া গ্যাস মিশে থাকে এবং অবশ্যই সম্পৃক্ত দ্রবণ করার জন্য। তাই বোতলের ছিপি খোলা মাত্রই উচ্চ চাপে জলে দ্রবীভূত গ্যাস ফোয়ারার ন্যায় ছিটকে বেরিয়ে আসে, কারণ যেই ছিপি খুললাম সেই কি চাপটা কমে গেল, ফলে তরলে গ্যাসের দ্রাব্যতাটা কমে গেল। ফলে কমে যাওয়ার জন্য তাহলে এখন কি গ্যাস কম লাগবে, ফলে সেই এক্সেস গ্যাসটা দ্রাব্যতা কমে গেছে, তাহলে এখন পরিমাণ কম মিশাবে, ফলে যেটা মিশেছে এক্সেসিভটা তাহলে ওটা বাইরে ছিটকে বেরিয়ে আসে। এবং অ্যামোনিয়া চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, চোখে পড়লে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য বললাম যে শুধু দৃষ্টি না, যদি নাকে প্রবেশ করে, যদি যায় না ফুসফুসে আমাদের, তাহলে কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। সেই জন্য কী করা হয়, যে ছিপি খোলার আগে ঠান্ডা করে নিলে গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়। তাহলে গ্যাসের দ্রাব্যতা বাড়ছে মানে কি, তাহলে এখনও আরও গ্যাস অ্যাড করাবে, ফলে এখন ওর এক্সেসটা তো বার হবেই না, ও আরও নিবে। ফলে দ্রবণটি কেমন হয়ে যায়, অসম্পৃক্ত হয়ে যায়, ফলে ভিতরের চাপ মুক্ত হয়, তখন ছিপি খুললে অ্যামোনিয়া দ্রবণ আর ছিটকে বেরিয়ে আসে না। আশা করি বুঝতে পারলে, কত সমস্যা আমাকে জানাবে। ক্লিয়ার? তাই ঠান্ডা করা মানে কি, গ্যাসের দ্রাব্যতাটা বেড়ে যাওয়া, ফলে কি, ফলে এখন এক্স তো বার হবেই না, ফলে আরও নিবে, ফলে এখন কি আর ছিটকে বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নাই, ফলে আমরা নিরাপদে খুলতে পারবো। তাহলে অবশ্যই মনে রাখবে যে লাইকার অ্যামোনিয়া বোতলের ছিপি খোলার আগে সেই বোতলের আগে ঠান্ডা করতে হয়। হলো সেকেন্ড, এটা আসতে পারে 2 নম্বরের জন্য। সেকেন্ড হচ্ছে এই যে কোল্ড স্টোরেজ, মানে সেই হিমঘর, ওই কোল্ড স্টোরেজ থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে লোকালয়ে ছড়িয়ে পড়লে প্রতিকারের ব্যবস্থা কী? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এই কোল্ড স্টোরেজে আমরা অ্যামোনিয়া গ্যাস ব্যবহারই কেন করছি? আমি পড়ালাম এখনই পড়ালাম যে এই তরল অ্যামোনিয়াকে আমরা ব্যবহার কি করি, হিমায়ক রূপে, কারণ ওর বাষ্পীভবনের লিন তাপের মান অনেক বেশি। ফলে না আমরা এই কোল্ড স্টোরেজে আমরা কিন্তু ব্যবহার করি অ্যামোনিয়া গ্যাস। এবং যদি কেউ যাও কোল্ড স্টোরেজে, দেখবে একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে তীব্র, ওকে, এটা ঝাঁঝালো গন্ধ না খেয়ে আসে কোল্ড স্টোরেজ থেকে, অ্যাকচুয়ালি ওটা অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। তাহলে আমরা কোল্ড স্টোরেজে ব্যবহার কী করি, অ্যামোনিয়া গ্যাস, কারণ অ্যামোনিয়াকে আমরা ব্যবহার করি হিমায়ক রূপে, অবশ্যই তরল অ্যামোনিয়াকে, মানে বিশুদ্ধ অ্যামোনিয়াকে। তাহলে যদি লিক করে যায়, লোকালে যদি ছড়িয়ে পড়ে, তাহলে আমাকে কী ব্যবস্থা করতে হবে? প্রথম বলি যে এই অ্যামোনিয়া গ্যাস যদি বাতাসে মিশে যায়, তাহলে ওই বাতাসের সঙ্গে যদি আমাদের নাকে মুখে যদি আসে না,
তাহলে কী হবে? তাহলে চোখ, নাক, কান, গলা জ্বালা শুরু হয়, এবং যদি চোখে যদি চলে আসে বেশি মাত্রায়, তাহলে দৃষ্টিশক্তি পুরোপুরিভাবে নষ্ট হতে পারে। এবং যদি সেই গ্যাসটা মিশে গিয়ে যদি আমাদের প্রবেশ করে যে ফুসফুসের মধ্যে, কারণ সেই শ্বাস প্রশ্বাস নেওয়াকালীন হ্যাঁ যদি প্রবেশ করে ফুসফুসে, তাহলে কিন্তু মানুষ হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, মানে অচৈতন্য হতে পারে। ক্লিয়ার? তাহলে এগুলো অসুবিধা। তাহলে এই অ্যামোনিয়া গ্যাস যদি চোখে, নাকে, মুখে যদি আসে, তাহলে আমাদের জ্বালা হয়, আমাদের ফুসফুসে প্রবেশ করলে আমরা অজ্ঞান হয়ে যেতে পারি। হ্যাঁ, তো এইসব হতে পারে। এবং এই জন্য আমরা কি প্রতিকার ইউজ করি? যেহেতু অ্যামোনিয়া গ্যাস জলে অতি মাত্রায় দ্রাব্য, যেহেতু অ্যামোনিয়া গ্যাস জলে অত্যাধিক পরিমাণ দ্রাব্য, ওই জন্য আমরা কী করি? যে ব্যক্তি এই অ্যামোনিয়া গ্যাস দ্বারা আক্রান্ত হবেন, ওনাদের চোখে মুখে হাতে পায়ে প্রচুর পরিমাণ জলের দেওয়ায় ঝাপটা। তাহলে কী হবে? তাহলে আমাদের এই নাক, মুখে বা হাতে যেগুলো অ্যামোনিয়া গ্যাস মানে জড়িত হয়ে আছে, মানে ওরা জলের সঙ্গে মিশে গিয়ে সহজে জলের সঙ্গে মাটিতে পড়ে যায়, ফলে কি সেই অ্যামোনিয়া গ্যাস থেকে আর মুক্তি পায়। এছাড়াও যখন বায়ুতে মিশে গেছে, তখন না যে দমকল কর্মীর সাহায্যে সেই ফায়ার ব্রিগেডের যে আছে কর্মচারী, হ্যাঁ, যে ওনাদের সাহায্যে আমরা কি করি? আমরা না এই বায়ুর মধ্যে জলে স্প্রে করা হয়, একবারে ওয়াটার ড্রপলেটস আকারে স্প্রে করা হয়। তাহলে স্প্রে করলে কী হবে? তাহলে বাতাসে প্রচুর কে ঘুরে বেড়াচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আমরা স্প্রে করছি জল, তাই জল আর অ্যামোনিয়া মিশে যায়, অতিমাত্রা দ্রব্য, ফলে মিশে গিয়ে জলের সঙ্গে মাটিতে মিশে যায়, ফলে সেই স্থানকে আমরা অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত করতে পারি। বুঝতে পারলে যে তাহলে অ্যামোনিয়া গ্যাস লিক করলে আমাদের ক্ষতিটা কী হয় এবং সঙ্গে প্রতিকারটা কী? তাহলে এটা সম্পূর্ণ তোমরা নোট করে নাও, কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে এবং তোমাদের জেনে রাখা উচিত। ক্লিয়ার? যে শুধুমাত্র সায়েন্স পড়া মানে তো শুধু তো আর নম্বর পাওয়া না, মানে শিখা, মানে এবং সেটাকে অ্যাপ্লাই করা। এবং যেই সব স্টুডেন্ট এবং যারা শুধু স্টুডেন্ট না, যে কোনো ব্যক্তি, এই সায়েন্স পড়ার সার্থকতা তখনই আসে যখন ও বিজ্ঞানটাকে পড়ে যখন ও বাস্তব লাইফে যখন অ্যাপ্লাই করতে পারবে, সেটা সাধারণ মানুষের উপকারের জন্য, এবং সেদিনই সায়েন্স পড়ার আসল উদ্দেশ্য মানে পূর্ণ হবে। এটাই মেন উদ্দেশ্য, শুধু নম্বর পাওয়া না, শিখা, জানা এবং মানুষকে সচেতন করা, এবং বিভিন্ন মানে প্রতিকূল পরিবেশে যাতে আমরা ওটাকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়বে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।